ফটোশপের ফার্স্ট ক্লাস। প্রথমেই অ্যাডোবি ফটোশপের আমাদের ইন্টারফেস ইন্ট্রোডাকশনটা দরকার। আমরা অ্যাডোবি ফটোশপ যখন ওপেন করি তখন আমরা নিউ অপশনে ক্লিক করতে পারি। এটা 21 সালের দেখে সরাসরি আমার এই ইন্টারফেসটা ওপেন হচ্ছে। এটা হচ্ছে আমাদের ফটোশপের ইনসাইড ইন্টারফেস। এই ইনসাইড ইন্টারফেসের আসার আগে আমরা ফাইল থেকে যদি নিউতে ক্লিক করি তাহলে এই ইন্টারফেসটা আমরা পাবো। ফটোশপে কাজ করার আগে আমরা ধরেন যে কোনো একটা কাজ যখন করব, খাতায় লেখালেখি বলি, ছবি আঁকা বলি, ওখানে কিন্তু আমার একটা ক্যানভাসের প্রয়োজন হয়। সেই ক্যানভাসটা কিন্তু আমার ফটোশপে আগে নিয়ে নিতে হবে। যদি না নিই এরকম ব্ল্যাঙ্ক দেখাবে জায়গাটা, কিছুই নেই এখানে, তাই না? তো আমার এখানে যেই ক্যানভাস নিয়ে আমি কাজ করব সেটার একটা মেজারমেন্ট বুঝার বিষয় আছে, তো সেটাই আমি এখানে ইনক্লুড করে দিচ্ছি। যেমন আমার এখানে ফটো, আমরা যে কোনো নর্মাল ছবি হতে পারে, পোর্ট্রেট বা লম্ব বরাবর যে আমাদের ছবিগুলো থাকে, আর ল্যান্ডস্কেপ হচ্ছে পাশ বরাবর। যে কোনো ইমেজের সাইজ নিয়ে আমি একটা ক্যানভাস এখানে ক্রিয়েট করতে পারি। ওকে, যদি প্রিন্টেবল কোনো ডিজাইন আমি করতে চাই ফটোশপের কাজে, সেই ক্ষেত্রে আমাদের কাগজের যে মেজারমেন্টটা থাকে, লাইক লিগেল, A4, A6, A5, A3, বিভিন্ন কাগজের মাপ এখানে বাই ডিফল্ট টেমপ্লেট রেডি করে দেওয়া আছে। আমি জাস্ট ক্লিক করলেই, যেমন আমি এটা যদি ক্লিক করি তাহলে আমার এখানে কিছু মেজারমেন্ট চেঞ্জ দেখাচ্ছে, ক্রিয়েট দিয়ে দিলে তখন এই রকম একটা ক্যানভাস ওপেন হবে। ঠিক আছে, দেন আমি আবারও একটু দেখাই। সো এটা ছিল আমাদের প্রিন্ট সেকশন। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, যদি কেউ ছবি আঁকার পারপাসে এখানে কাজ করতে চাই সেটারও পোস্টার ডিজাইন হতে পারে, পোস্ট কার্ড ডিজাইনের ক্যানভাসের মাপ হতে পারে। এগুলো সব ইউনিভার্সাল মাপ, এগুলো আপনি চাইলে গুগলে সার্চ করেও আপনি এটার মিল দেখতে পারবেন। সো এখানে বিভিন্ন টেমপ্লেট বাই ডিফল্ট ফটোশপ দিয়ে রাখছে, বাট আমাদের ম্যাক্সিমাম কাজ হয়ে থাকে, লাইক আমাদের কোর্সের লাস্টের দিকে যে টপিকগুলো ছিল, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন, এগুলোর কিন্তু এক একটার এক এক মেজারমেন্ট থাকে। সো আমি ওই মেজারমেন্টটা দিয়ে আপনাদের আজকে জাস্ট বেসিক একটা ক্যানভাস ক্রিয়েশনটা দেখায় দিচ্ছি। ফার্স্ট অফ অল এখানে আমার এই ফাইলের ইন্টারনাল যত ডিটেলস সব এই সাইডে আমাদের থাকবে। ঠিক আছে, এখানে আমি ফাইলের নামটা দিতে পারি, যেমন আজকের ক্লাস হচ্ছে ক্লাস 01, আমি এখানে টাইপ করে লিখতে পারি। এটা হচ্ছে আমাদের উইডথ, অর্থাৎ পাশ বরাবর। এটা হচ্ছে হাইট, লম্ব বরাবর। মাপের জন্য যে ইউনিটটা আমরা ইউজ করব এখানে মাপটা লিখতে পারবো। তো পাশে হচ্ছে এটা আমাদের মাপের একক, প্রতিটা মাপের যেমন একক থাকে এখানেও সেম দেওয়া আছে, যেমন ইউনিট বক্স বলি আমরা এটাকে, ইঞ্চি দেওয়া আছে, সেন্টিমিটার, মিলিমিটার। ফটোশপে ম্যাক্সিমাম কাজ হয়ে থাকে পিক্সেল রিলেটেড। আমরা যখন একটা ছবি, নর্মাল ছবি জুম করি, আলটিমেট জুম যখন করে ফেলি, খেয়াল করলে দেখবেন ছবিতে অনেক চারকোনা চারকোনা বক্সের মতো দেখা যাচ্ছে। প্রতিটা পিক্সেলের ইউনিট হচ্ছে 1 বিট করে, এভরি পিক্সেল 1 বিট করে, মানে অনেক ক্ষুদ্রতম একটা স্কোয়ার জিনিসগুলো, সবগুলো পিক্সেল একত্রিত হয়ে আমরা একটা ফুল রেজলিউশন ইমেজ দেখতে পারি, একটা লাইভ ইমেজ দেখতে পারি। সো ফটোশপে আমরা যখনই কাজ করি আমাদের মেইন পারপাসটাই থাকে আমরা পিক্সেল ইউনিট রেখে কাজ করা। এতে হয় কি, আমরা ওই ছবির পিক্সেলগুলো নিয়ে খুব ডিটেলিংয়ের কাজ অনেক ক্লিয়ারলি করতে পারি। সো আমাদের অলওয়েজ কি থাকবে, এককটা থাকবে ফটোশপের ক্ষেত্রে পিক্সেলে। হ্যাঁ, কোয়েশ্চেন থাকতে পারে, আমরা কি তাহলে এখানে প্রিন্টেবল ডিজাইনের যে অপশন ছিল, প্রিন্টের কোনো মাপ নিয়ে কাজ করতে পারবো না? কারণ ওখানে তো ইঞ্চি, সেন্টিমিটার এগুলোও লাগে। সেটাও আপনি করতে পারবেন, কোনো ইস্যু নেই। ইস্যুটা হবে তখন যখন আপনি ইমেজের ক্ষেত্রে, এডিটিংয়ের ক্ষেত্রে ডিটেলসটাতে যাবেন, তখন আপনার পিক্সেল ঘাটতি দেখা যাবে। ওই ক্ষেত্রে আপনাকে একটু কম্প্রোমাইজ করে কাজ করা লাগতে পারে। ঠিক আছে, আর ফটোশপে সবচেয়ে বেশি যে কাজটা করা হয়ে থাকে, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মেকিংয়ের যত কাজ আছে, এখন যত ফেসবুকে আপনি বিভিন্ন বড় বড় ডিজাইন দেখতেছেন, ডিজাইনার যারা, তারা কিন্তু বিভিন্ন রকমের অ্যাড ডিজাইন করতেছে, এরপরে সেগুলো পোস্ট করতেছে, সেম মাপে পোস্ট করতেছে, কিভাবে হচ্ছে, থাম্বনেল বানাচ্ছে কিভাবে, প্রতিটা কাজই কিন্তু ফটোশপেই করা। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আমাদের ইউনিট থাকবে পিক্সেলে। অ্যান্ড খুব জেনারেল একটা মেজারমেন্ট দিয়ে যদি আমি ক্যানভাস ক্রিয়েট করতে চাই, একটা ফেসবুকের স্ট্যাটিক ডিজাইন, স্কোয়ার সাইজের যে আমরা মোবাইল অ্যাপে বা পিসিতে যখন দেখি একটা ফেসবুক পোস্ট, সেই স্কোয়ার সাইজের ফেসবুক পোস্টের মেজারমেন্ট হচ্ছে 1080 বাই 1080। ওয়াইডেও 1080 থাকবে, হাইটেও 1080 থাকবে। বুঝতে পারছি?
দেন আসছে আমাদের ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন এটা হচ্ছে আমাদের পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, যেটা এইমাত্র বললাম। এই সেকশনটা হচ্ছে আর্টবোর্ড, অর্থাৎ আমি যে এইমাত্র এখানে যে একটা টেম্পোরারি একটা ক্যানভাস নিছি, এইটাকে ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যার, সেটার ল্যাঙ্গুয়েজে এটাকে আমরা বলে থাকি আর্টবোর্ড। বাট দুইটার মধ্যে ডিফারেন্স আছে। ফটোশপে এটায় কারেন্টলি কোনো টিক দেওয়া নেই। যদি এটাকে আমি টিক দেই তাহলে আমার এই ক্যানভাসটা একটা স্পেসিফিক আর্টবোর্ড হিসেবে ওপেন হবে। আর যদি এটা অফ করে দিই, এটা বাই ডিফল্ট ফিক্সড একটা আর্টবোর্ড হিসেবে ওপেন হবে। জিনিসটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখে, আমি এখন সাপোজ এটা টিক দিলাম, এটা এখন ক্রিয়েট দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার 1080x1080 পিক্সেলের একটা আর্টবোর্ড। সেম ফাইলটাই আমি টিকটা অফ করে দিয়ে আবার ক্রিয়েট করি। তো যদি অফ করে দেই, এবার যদি ক্রিয়েট করি, এখানে আর্টবোর্ড 1 লেখা আছে, এখানে কিন্তু আর্টবোর্ড লেখা নাই। পার্থক্যটা কোথায়? দেখতে তো সেম। পার্থক্যটা হচ্ছে এখানে আমাদের একটা টুল আছে যার নাম আর্টবোর্ড টুল। এই টুল দিয়ে আমি চাইলে এখানে আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে? তাহলে আর্টবোর্ড 1 আমার অলরেডি ছিল, এটার সাথে আমি আর্টবোর্ড 2ও ক্রিয়েট করতে পারতেছি। কিন্তু এইটাতে যখন আমি ক্রিয়েট করব সেম আর্টবোর্ড টুল দিয়ে, আমি যে আর্টবোর্ড টুল দিয়ে এখন ক্রিয়েট করি, সাপোজ এরকম একটা, আমার আগের আর্টবোর্ডটা কিন্তু আর থাকতেছে না, ওইটা কিন্তু ফুললি মাইনাস হয়ে গেছে। এইটা তখন আর্টবোর্ড 1 হিসেবে ক্রিয়েট হচ্ছে। এইটাই হচ্ছে ডিফারেন্সটা। সো আমরা যদি ফটোশপের একটা ফাইল, যেমন আমি এটার ফাইলের নাম দিয়েছিলাম কি ক্লাস 1, আমি এই একটা ফাইলে মাল্টিপল ডিজাইন সব এই এক ফাইলে থাকবে, এক জায়গায় থাকবে। যদি এভাবে কাজ করতে চাই তবেই আমি আমার এই আর্টবোর্ড অপশনে টিক মার্কটা রাখতে চাই। আর যদি না চান যে না আমি এখানে একটা ফাইলে একটাই ডিজাইন থাকবে, অন্য কোনো ডিজাইন আমি করতে চাই না, এক ফাইল এত হেভি করব না, তাহলে আপনি আর্টবোর্ডের টিকটা অফ করে দিয়েও কাজ করতে পারবেন। এইটা পারপাস অনুযায়ী আমরা ইউজ করে থাকি। কোনো কনফিউশন আছে এই পর্যন্ত আমি যেটুকু আলোচনা করলাম? আশা করি ক্লিয়ার আছে। নেক্সট, রেজুলেশন। রেজুলেশনটা ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা রেজুলেশন যত ড্রপ করব, আবার যত বেশি দিব, তত ইমেজের উপর একটু পিক্সেলের সমস্যাগুলো দেখা দিতে পারে। সাধারণত জেনারেলি রেজুলেশন আমাদের মিনিমাম দিয়ে থাকি 300। এটা ইমেজের রেজুলেশনটাই ইম্প্যাক্ট ফেলবে, মানে আমি যে ক্যানভাসটা ওপেন করছি এটা রেজুলেশনটা এটার সাথে কানেক্টেড। আমি এখানে রেজুলেশন মিনিমাম ইউজ করতে পারি 300, হায়েস্ট দিতে পারি 500 পর্যন্ত। এর বেশি দিলে আমার এই ক্যানভাসটাতে আমি যাই কাজ করব, আমার ফাইলটা তখন অনেক হেভি হয়ে আসবে। কোয়ালিটি ড্রপ হবে আমি এটা বলতেছি না, আমার ফাইলটা হেভি হয়ে আসবে। অনেক সময় আমরা যখন ক্লায়েন্টের কাজগুলো করি, ফাইলটা বেশি হেভি ফাইল রিসিভ করতে চায় না। সো ব্যালেন্সড একটা রেজুলেশনে আপনার 1 MB, 2 MB, 5 MB পর্যন্ত, 10 MB পর্যন্ত তারা ফাইল অ্যাকসেপ্ট করতে আগ্রহ হয় বেশি। এর বেশি হয়ে গেলে তারা একটু গড়িমসি করে যে না আমি আসলে এত ভারী ফাইল ওপেন করার মতো আমার অবস্থা নাই, বা আমি চাচ্ছি না, এটাকে একটু কম্প্রেসড করে দেন। সো ইমেজ বা ক্যানভাসের রেজুলেশন মিনিমাম 300, হায়েস্ট 500 পর্যন্ত বেটার, আপনি আউটপুটও সুন্দর পাবেন। নেক্সট হচ্ছে আমার এই রেজুলেশন কোন ইউনিটে কাজ করতেছে, পিক্সেল পার ইঞ্চি অথবা পিক্সেল পার সেন্টিমিটারে। ওকে, নেক্সট হচ্ছে আমার কালার মোড। আমার এখানে কালার মোড দেওয়া আছে RGB কালারে। ঠিক আছে, এখানে হয়তো অন্যান্য অপশনগুলো ওপেন হচ্ছে না। আচ্ছা, এখানে লিস্টটা হয়তো পুরনো ভার্সন হয়তো ওপেন হচ্ছে না, আমি এটা একটু এলাবোরেট করে দিচ্ছি। আপনাদের যাদের ফটোশপ আছে তাদের এখানে লিস্টটা ওপেন করলে টোটাল 4টা কি 5টার মতো কালার মোড দেখতে পারবেন। আমি এক এক করে নাম বলে দিচ্ছি। RGB কালার, যেটা অলরেডি স্ক্রিনে আছে। সেকেন্ড হচ্ছে CMYK। CMYK RGB কালারের ফুল ফর্ম রেড, গ্রিন, ব্লু। CMYK এর কালারের ফুল ফর্ম সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো অ্যান্ড কেতে হচ্ছে ব্ল্যাক। ওকে, 3 নাম্বার থাকবে গ্রে স্কেল। গ্রে স্কেল কালার মোড। 4 নাম্বারে থাকবে হচ্ছে
8 বিট কালার মোড, অ্যান্ড লাস্টে থাকবে হচ্ছে আমাদের ল্যাব কালার মোড। RGBটা কখন ইউজ করা হয়? RGB কালার মোড ইউজ করা হয় সাধারণত যেই সকল ডিজাইন কখনো প্রিন্ট হবে না, রিয়েল ওয়ার্ল্ডে কাগজে কোথাও প্রিন্ট হবে না, সেই সকল ডিজাইনের কাজ যখন আমরা করব, চোখ বন্ধ করে আমাদের কালার মোড সেট করতে হবে RGB কালার মোডে। এই যে এখানে অন্য ফাইলে ক্লিক করাতে এটা আসছে, এইখানে লেখা আছে বিটম্যাপ, গ্রে স্কেল, RGB, CMYK, ল্যাব কালার। সো RGB হচ্ছে যে সকল ডিজাইনে কখনো প্রিন্ট হবে না, ওই সকল ডিজাইনের কালার RGBতে থাকবে। তাহলে এর অপোজিটটাই হচ্ছে CMYK। অলওয়েজ দেখবেন আমাদের প্রিন্টেবল ডিজাইনগুলো 4 কালারে প্রিন্ট হয়ে থাকে। আপনাদের প্রিন্টার মেশিনের সাথে একটা কালারের বক্স থাকে, সেখানেও 4টা কালারের নামই কিন্তু ইনক্লুডেড থাকে। ওই 4 কালারের সাথে যদি আমাদের ডিজাইনের কালার মোড যদি ম্যাচ না হয়, প্রিন্টের কালারটা দেখবেন একটু ফ্যাকাশে হয়ে আসতেছে। অনেক সময় দেখবেন আমি পিডিএফটা দিলাম এইরকম ব্রাইট একটা কালারের, প্রিন্ট আসতেছে একটু কালচা টাইপের কালার। এটার রিজন হচ্ছে আমার ওই কালার মোডটা আমি CMYK-তে রাখি নাই। দ্যাটস দ্য ডিফারেন্স। গ্রে স্কেল হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, পুরাই সাদা কালো। এখানে আপনার কোনো এক্সট্রাভাবে কালার দিতে পারবেন না, আপনার ক্যানভাসটাতে যাই কাজ করবেন সেটা সাদা কালো কালার মোডেই প্রিন্ট হবে বা অনলাইনে যাবে। বিটম্যাপ হচ্ছে পিক্সেলেটেড ইমেজ। আমি এটা একটু লাইভ ওয়েবসাইট থেকেই দেখাই। বিটম্যাপ ইমেজেসগুলোকে আমরা আসলে কোন ধরনের ইমেজ বলি, এই টাইপের ইমেজের কিছু কাজ থাকে, অথবা আর একটু যদি পিন্টারেস্ট বা এরকম কোথাও যাই, এই টাইপের ইমেজ এডিটিং বা ডিজাইনগুলোকে আমরা বলে থাকি বিটম্যাপ ইমেজ। ঠিক আছে, সাদা কালো অথবা খুব কালচার টাইপের কিছু কালার দিয়ে পিক্সেলেটেড ফরম্যাটে আমরা এই ডিজাইনগুলোকে বিটম্যাপ ইমেজ বলে থাকি। যদি এই ইমেজগুলোর কোনো এডিটিংয়ের কাজ যদি আপনার করতে হয়, সেই ক্ষেত্রে আমার কালার মোডটাকে আমি বিটম্যাপে রাখতে পারি। এটা খুবই রেয়ার, এই বিটম্যাপের কাজ সহজে কেউ করেও না, করতেও চায় না, কারণ এটাতে প্রতিটা পিক্সেল অনেক ম্যাটার করে। অ্যান্ড হোপফুলি বুঝতে পারতেছেন এইগুলো কিভাবে করা হচ্ছে। অ্যান্ড শুরুতেই বলছিলাম এআইয়ের যুগ, এই ইমেজের একটা রেফারেন্স দিয়ে এইরকম ইমেজ বানানো 2 মিনিটের কাজ। বাট আগে যারা কাজগুলো এগুলো করে আসছে ফটোশপে, তাদের কীরকম শ্রমটা যেত, আশা করি এখানে একটু আইডিয়া পেয়ে যাচ্ছেন। আর লাস্টে হচ্ছে আমাদের ল্যাব কালার। ল্যাব কালারটা হচ্ছে এখন হয়তো ফটো স্টুডিওতে যারা এখনও ছবি তোলেন, পাসপোর্ট সাইজের ইমেজ ছবি তুলে নেন, তাদের জন্য আগের যে ফরম্যাটটা ছিল, তারা আগে যেভাবে ছবিগুলো ওয়াশ করে দিত অনেক পুরনো আমলে, একটা ছবি তোলার পরে ওইটার যে ছবির রিলটা থাকতো, ওই রিলটাকে একটা পানিতে ওয়াশ করা হতো। হয়তো বিভিন্ন সিনেমাতে আমরা এরকম এনভায়রনমেন্ট দেখছি, সেখানে হচ্ছে আমরা দেখতাম ছবিটাকে পানিতে ওয়াশ করতেছে, চারপাশে আলট্রাভায়োলেটের একটা আলোর মতো রুমটা, ওই লাইটের মধ্যে ছবিটাকে ওয়াশ করা হইলে ছবিটা তখনই রিভিল হতো, নেগেটিভ থেকে অরিজিনাল লুকে রিভিল হতো। বাট সেটা এখন ডিজিটালাইজড হয়ে আমাদের কারেন্ট স্টুডিওগুলোতে দেখবেন ভিতরে ছবি তোলার যে এখান থেকে ছবিটা প্রিন্ট হয়, নর্মাল প্রিন্টারে কিন্তু প্রিন্ট বের করে না, ওইটার সাথে একটা কালার মোডের একটা বক্স দেওয়া থাকে, ওইটা একটা মেশিন, ওইটা একটা কালার বক্স ঠিকই, বাট ওইটা একটা মেশিন। ওইটাতে ল্যাব কালার দেওয়া থাকে। একটা ল্যাব কালারে টোটাল 32টা কালার ইনক্লুডেড থাকে, টোটাল 32 কালার মিলে একটা ল্যাব কালার ক্রিয়েট হয়। আমাদের ওই ডিএসএলআরের তোলা ছবিটা যখন ওই মেশিনে ল্যাব কালার মোডে আউটপুট দেওয়া হয় প্রিন্টের জন্য, তখনই আমরা অ্যাকুরেট র ইমেজটার প্রিন্ট কপি হাতে পাই। অ্যান্ড এই ল্যাব কালার মোডটা শুধুমাত্র ইউজ করা হয় ইমেজ এডিটিংয়ের ক্ষেত্রে, র ইমেজের উপর। স্পেশালি ডিএসএলআর ক্যামেরা দিয়ে যে সকল ছবি তোলা হয়, ওইটার ক্রিস্পিনেস এডিটটা, ইনফ্যাক্ট ওইটার এডিটিং এত ভালো হবে যে ফেসবুকে অনেক সময় আপনারা ছবি আপলোড দেন না, পরে দেখেন যে ছবিটা একটু ফেটে গেছে, ওইটার কোয়ালিটি কখনোই ড্রপ হবে না, সেই গ্যারান্টি দিচ্ছে এই জাস্ট একটা কালার মোড। বুঝতে পারছি? সো আমাদের ফটোশপে এই টোটাল 5টা কালার মোডের ইলাবোরেশন আমি হোপফুলি দিয়ে দিতে পারছি। আর এটার সাথেই রিলেটেড হচ্ছে আমার টোটাল এখানে বিটের মোডটা, যেমন এই যে আমাদের প্রতিটা পিক্সেল এক একটা বিট করে। সো আমরা চাইলে 8 বিটেও রাখতে পারি, 16 বিটেও রাখতে পারি, 32 বিটেও রাখতে পারি, কোনো অসুবিধা নেই। সমস্যাটা কোথায় হতে পারে, যদি আপনাদের পিসি খুব বেশি স্ট্রং না থাকে, একটু উইক থাকে, সেই ক্ষেত্রে আপনি যত বিট বাড়ায় কাজ করবেন আপনার ফটোশপের এক একটা ফাইল অনেক হেভি হয়ে যাবে, প্লাস আপনার ফটোশপ
র্যাম কনজিউমিং একটা সফটওয়্যার, আপনার র্যাম অনেক বেশি সে প্রসেস করতে থাকবে, হয়তো তখন পিসিটা একটু স্লো হয়ে যেতে পারে। সো আমরা সবাই নর্মালি 8 বিটে রেখেই কাজ করে থাকি যাতে সুইটেবলভাবে কাজটা করতে পারি। লাস্ট হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস। এখানে আমাদের যে ক্যানভাসটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলতেছি, জাস্ট এইটার ওপেন নিয়ে, এটার ভিতরে অনেক কিছু। এই ক্যানভাসটা যে আমরা ওপেন করব, এই ক্যানভাসের কালারটা কি রাখতে পারি? হোয়াইটে রাখতে পারি, নাকি ব্ল্যাকে রাখতে পারি, নাকি আমি অন্য যে কোনো কালার? এখানে ব্যাকগ্রাউন্ড কালার আসলে এইখানে দেখবেন কালারের একটা বক্স আছে, এইখান থেকে আমি ক্যানভাসে কি কালার দিয়ে ওপেন করতে চাই ফাইলটাকে, আমি জাস্ট ওকে করে দিলে ওইভাবে ফাইলটা ওপেন হবে। নাকি আমি ট্রান্সপারেন্ট রাখতে চাচ্ছি, মানে কিচ্ছু থাকবে না ব্যাকগ্রাউন্ডে, জাস্ট ট্রান্সপারেন্ট বক্স থাকবে। সো আমি যদি এটা এখন ক্রিয়েট দিই, অনেকটা এরকম দেখাবে আমার ট্রান্সপারেন্ট বক্সটা। ঠিক আছে, এখানে এখন কিচ্ছু নেই। এটা যদি আমি সেভও করি, কিছুই শো করবে না। তো এটা আমরা কারেন্টলি হোয়াইটে রেখে কাজটা করব। লাস্টে হচ্ছে এই অ্যাডভান্স সেকশনের অপশনটা, যেখানে আমরা অলওয়েজ কালার প্রোফাইলটা দিয়ে রাখি sRGB মোডে। এখানে অনেকগুলো মোড আছে, ESRGB আছে, CIERGB আছে, এখানে প্রত্যেকটারই মোটামুটি অনেক ইউজ আছে, বাট খুব বেসিক লেভেলে আমরা যারা কাজ করি তারা অলওয়েজ sRGB লাস্টে 2.1 একটা কোড দেওয়া, এটা ইউজ করে থাকি। আর পিক্সেল অ্যাসপেক্ট রেশিও সবসময় স্কোয়ার পিক্সেলে, কারণ এই যে বললাম আমরা পিক্সেল নিয়ে বেশি কাজ করব, আমার প্রতিটা পিক্সেল স্কোয়ার পিক্সেলে থাকা ম্যান্ডেটরি। সো এখন আমি জাস্ট 1080x1080 একটা ফাইল ক্রিয়েট করি, মাপ 2 জায়গায় বসালাম। এটাকে আমি আপাতত আর্টবোর্ড ছাড়া বসাচ্ছি। রেজলিউশন 300 দেওয়া আছে, আমি চাইলে এটা 500 দিয়ে করতে পারি। কালার মোড আরজিবিতেই থাকবে, অ্যান্ড ক্রিয়েট। এই হচ্ছে আমার ফাইলটা। এখন শুরুতেই ইনসাইড ইন্টারফেসের কথা বলছিলাম। আমার অ্যাডোবি ফটোশপ ইনসাইড ইন্টারফেস টোটাল 3 ভাগে ভাগ করা। কয়টা ভাগে? 3 ভাগে। লেফট সাইড, আপার সাইড, রাইট সাইড। লেফট সাইডের এই সেকশনটাকে আমরা বলি টুল বার, কারণ এখানে আমাদের এই ফটো এডিটিংয়ের যত টুলস আছে সব এখানে। আপার সাইডে হচ্ছে আমাদের মেনু বার, এই ফটোশপের যত ফাংশন এডিট, দেন হচ্ছে ইমেজ এডিটিংয়ের কিছু কালার মোড, আরও বিভিন্ন ফিল্টারিংয়ের অপশন, সব এই কোথায় পাবো? উপরে পাবো, মেনু বারটাতে। আর রাইট সাইডে হচ্ছে আমাদের প্যানেল বার। প্যানেল বারে আমাদের থাকবে অ্যাপিয়ারেন্স প্যানেল, লেয়ার প্যানেল, টেক্সট প্যানেল, ইনফরমেশন প্যানেল, এভরিথিং এখানে দেওয়া থাকবে। ঠিক আছে, সো গুগল মিটের হয়তো টাইমটা একটু কমে আসছে, আর 15 মিনিটের মতো। তো আজকেও খুব বেশি লম্বা করব না, আগামীকালকে ক্লাসটায় আমাদের একদম রেগুলার বেসড ফুল ইন ডিটেলস টপিকে যাবে। সো আমাদের আজকে আমি ফার্স্টেই আমাদের ফটোশপের প্রথম যেই টুলসগুলো নিয়ে আমাদের আগে একটু জানাশোনা থাকতে হবে, নাহলে আমাদের এখানে কাজ করে আসলে কোনো লাভ হবে না বা ওইরকম আউটপুট আমরা পাবো না। প্রথম টুলটা হচ্ছে আমাদের মুভ টুল। এখানে নামটা ইজিলি বোঝা যাচ্ছে, মুভ করবে কোনো কিছুকে। সো আমি একটা ইমেজ নিয়ে আসি, যেহেতু আমার এখানে ক্যানভাসটা পুরো ব্ল্যাঙ্ক, আমার এখানে এডিট করার মতো কিছু নেই। সো আমরা এখান থেকে র্যান্ডম যে কোনো একটা ইমেজ নিতে পারি। ফর এক্সাম্পল আমি এই ইমেজটা ওপেন করলাম, মাউসের রাইট ক্লিক করে কপি ইমেজ করে এখানে পেস্ট করে দিলাম। আমি একটা ইমেজ আমার ক্যানভাসে নিয়ে আসছি। শুরুতে আপনাদের যে প্রবলেমটা অনেক সময় হতে পারে, যারা নিউ একদম সফটওয়্যার ইনস্টল করে কাজটা করছেন, তারা দেখবেন এখানে ছবিটা আসার পর চারপাশে আমার যেমন এখানে কিছু পয়েন্ট শো করতেছে, এই পয়েন্টগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, ট্রান্সফরমেশন অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, অনেক সময় দেখবেন এইরকম অ্যাঙ্কর পয়েন্ট আসতেছে না, ক্লিক করলেও আসতেছে না। তাহলে আমি এটা কিভাবে কি করতে পারি? এই অপশনটা যাদের না আসবে তারা মেনু বারের ঠিক এই সেকশনে দেখবেন শো ট্রান্সফর্ম কন্ট্রোল নামে একটা অপশন দেওয়া আছে। এটা টিকটা যদি অফ থাকে, এই যে আমি এটি কিন্তু সিলেকশন করছি বাট নাড়াতেও পারতেছি, কিন্তু আমার অ্যাঙ্কর পয়েন্ট নাই। যখন আমি এটা টিক দিয়ে দিব, আমার কিন্তু এটা এখন শো করবে। অ্যান্ড এই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি ছবি ছোট বড়, কর্নার থেকে রোটেশন, এভরিথিং করতে পারতেছি। আর এপাশে দেখবেন একটা টিক চিহ্ন, আমার প্লেসমেন্ট ছোট বড় করা যদি কমপ্লিট হয়ে যায়, হয় আমি এই টিক চিহ্নতে টিক দিব, না হলে কিবোর্ডে এন্টার প্রেস করব, তাহলে এটা ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে,
সেকেন্ডলি মুভ টুলের পাশে মাউসের রাইট ক্লিক করলে ভিতরে যেটা আর্টবোর্ড টুল ছিল, আমি এটা মাত্র দেখালাম, আমি তাও আরেকবার দেখায় দিচ্ছি। আর্টবোর্ড টুলটা হচ্ছে আপনার ধরেন আপনি এখানে সিঙ্গেল একটা ক্যানভাসেই কাজ করতেছেন, বাট আপনার এখন আরও মাল্টিপল কয়েকটা ক্যানভাস দরকার। সো আমি মাউসটা এইরকম খালি একটা জায়গায় ড্র্যাগ করলে, মাউস ছেড়ে দিলে আমার কিন্তু একটা আর্টবোর্ড ক্রিয়েট হচ্ছে। আর ওই আর্টবোর্ডে যে ছবিটা ছিল ওইটা এখন ফিক্সড ক্যানভাস থেকে টেম্পোরারি আর্টবোর্ডে কনভার্ট হয়ে গেছে। এরপরে দেখবেন উপরে নিচে ডানে বামে কয়টা প্লাস চিহ্ন দেওয়া, দ্যাট মিন্স আমি চাইলে যে কোনো দিকে মাল্টিপল ক্যানভাস ইনক্রিজ করতে পারবো। আমি যদি নিচের প্লাসে ক্লিক করি নিচে বাড়বে, বামে ক্লিক করলে বামে, উপরে ক্লিক করলে উপরে, যে কয়টা আপনি ইনফিনিট পর্যন্ত আপনি এখানে অনায়াসে ক্যানভাস নিতে পারবেন, কারণ আমাদের এই ফটোশপ একটা ইনফিনিট এরিয়া। এখানে আপনি হাজার ফাইল নিয়েও কাজ করা পসিবল, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি পসিবল, বাট সেটার জন্য আপনার ডিভাইস স্ট্রং হতে হবে, এটা এখানে আপনার একটু সমস্যা হতে পারে। সো যাই হোক, আমরা যদি এক্সট্রা আর্টবোর্ড নিয়ে কাজ করতে চাই আমরা ঠিক এভাবে আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি। তো আমি আবার আগের মতো নিয়ে আসলাম। নেক্সট হচ্ছে আমি জুম করতেছি। জুমের ফরম্যাটটা হচ্ছে আপনারা কিবোর্ডের কন্ট্রোল বাটন ধরে রেখে প্লাস বাটনে ক্লিক করলে আপনার জুম ইন হবে, আবার কন্ট্রোল ধরে রেখেই মাইনাস বাটনে ক্লিক করলে জুম আউট হবে। আর আরও ফাস্টলি যদি আপনি জুম ইন জুম আউটটা করতে চান, কিবোর্ডের অল্টার বাটন, এএলটি বাটন, আমি একটু পরে লিখে দিচ্ছি সব, এএলটি বাটন অল্টার বাটন ধরে মাউসের স্ক্রল, যেটা স্ক্রল হুইল সামনে নিলে এটা জুম হবে, পিছনে নিলে জুম আউট হবে। ওকে, তো গেল আমার প্রথম টুলের কাজ। সেকেন্ড যে টুলটা ডান পাশে, এটা হচ্ছে আমাদের মার্কি টুল। মার্কি টুলের ভিতরে টোটাল আমরা 4টা টুল দেখতে পারবো। এর মধ্যে প্রথম দুইটারই আমাদের অনেক কাজ আছে, পরের দুইটার খুব মেজর লেভেলের কোনো কাজ নেই। এটা কেন নেই প্র্যাকটিক্যালি আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। মার্কি টুল হচ্ছে আমাদের কোনো একটা ছবির নির্দিষ্ট এরিয়া এডিট করার জন্য যেই এরিয়াটাকে আমি সিলেক্ট করব, ওই সিলেকশন টুলটার কাজই হচ্ছে, মানে সিলেকশনের কাজটাই করবে হচ্ছে আমাদের মার্কি টুল। এখন রেক্ট্যাঙ্গুলার শেপে যদি আপনি কাজ করতে চান, একটা এরিয়া সিলেকশন করতে চান, আমি সাপোজ এই ছবির এটাকে একটু স্ট্রেট করলাম, এখন এই ছবির এতটুকু নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, আমি কি করব, ছবিটাকে মুভ টুল দিয়ে আগে সিলেকশন করব। সিলেকশন করে এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, এটাতে ক্লিক করব। এবার এই ছবির যেইটুকু অংশ আপনি সিলেকশন করবেন, মাউস ধরে ড্র্যাগ করে এভাবে সিলেকশন করে ফেলবেন। আর এই যে যে কিছু ডট লাইন হোভার হচ্ছে, এটা হচ্ছে আমাদের সিলেকশন পয়েন্ট, মানে আমার এই এরিয়াটা সিলেক্ট হয়ে আছে। এখন আমি যদি এটা নিয়ে কাজ করতে চাই, যদি ড্র্যাগ করে ফেলি, আমার ছবিটা মূল ছবি থেকে আলাদা হয়ে আসছে। অথবা আমি যদি এটা ডিলেটও দিয়ে দিই, আমার মূল ছবি থেকে এই পার্ট পুরোটা ডিলেট হয়ে গেছে। তার মানে কি, মার্কি টুল দিয়ে আমরা যে কোনো স্পেসিফিক একটা এরিয়াকেই এডিট করতে পারবো, এনি টাইম, এনি টাইপ অফ এডিট। আর এই সিলেকশনের কাজ বাই চান্স আপনি হচ্ছে অর্ধেক ডিলেট করতে চাচ্ছেন, এখানে ইরেজার দেখতে পারবেন, এটা নিয়ে আমরা সামনে কথা বলবো। এই ইরেজার টুল নিয়েও আমরা এই জায়গাটা অর্ধেক ধরলাম, মুছে দিলাম, বাকিটুকু রেখে দিচ্ছি। ঠিক আছে, রেখে দেওয়ার পর ধরলাম আমার এখানে এডিটিংয়ের কাজ শেষ, কিন্তু স্টিল এই সিলেকশনটা কিন্তু অন হয়ে আছে। যতক্ষণ এই সিলেকশন অন থাকবে আপনি পরবর্তী এডিটিংয়ের যে স্টেপ বা প্রসেস বা যেই কোনো টুল আপনি ইউজ করতে পারবেন না, এটাকে অফ করতে হবে। এটা অফ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি প্রেস করলে ডি সিলেক্ট হয়ে যাবে। সো আমি এখানে একটু, এটা রেকর্ডিংয়েও থাকবে, আমি শর্টকাটগুলো একটু ইনক্লুডেড করে দিচ্ছি এখানে। জুম ইন, টেক্সটটাকে একটু ছোট করে দিই যাতে দেখা যায়। আমাদের এখানে জুম ইনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস বাটন, জুম আউটের জন্য হচ্ছে কন্ট্রোল মাইনাস বাটন, এটা কিবোর্ড শর্টকাট। আর অল্টারনেট হচ্ছে আমাদের অল্টার বাটনের সাথে মাউস স্ক্রল। এই হচ্ছে আমার কারেন্ট যে কটা কাজ আমি দেখিয়েছি।
দেন হচ্ছে আমাদের ডিসিলেকশন করার শর্টকাট। ডিসিলেক্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ডি। ঠিক আছে, তো শর্টকাটগুলো নোট আউট করে নিতে পারেন, রেকর্ডিংয়েও থাকবে, অ্যান্ড প্র্যাকটিস করবেন কাইন্ডলি। এখানে এই জিনিসগুলো ভুলে যাওয়া কিন্তু খুবই স্বাভাবিক, অনেক সময় মনেও থাকবে না। ওকে, নেক্সট আমি এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দেখালাম, এলিপ্টিক্যাল মার্কি টুল সেম কাজটাই করবে। এলিপ্টিক্যালের কাজটা হচ্ছে জাস্ট সে আমার ইমেজটাকে, আমি সাপোজ এখানে অন্য একটা ইমেজ নেই, আমার এই ইমেজটাকে রাউন্ডেড শেপে কাট আউট বের করে দিবে। সো এলিপ্টিক্যাল মার্কি টুল, সার্কেলটা নিলাম, মুভ টুল নিয়ে আমি চাইলে এটাকে এখন এখান থেকে সরায় ফেলতে পারি। এন্টার দিয়ে কন্ট্রোল ডি দিয়ে দিলে কিন্তু এটা আলাদা হয়ে যাচ্ছে। অ্যান্ড আলাদা হয়েছে ঠিকই, কিন্তু এইটাকে আবার আলাদা করতে হলে আমাদের আরও একটা দুইটা ক্লাস সামনে আগাতে হবে। থার্ড ক্লাসে যেখানে বলা ছিল লেয়ার নিয়ে কাজ, এই জিনিসটাকে আলাদা করে সরাইতে হলে আপনার লেয়ারের কাজ জানতে হবে, যেটা আপনি পাবেন আপনার এই প্যানেল বারে এই লেয়ার্সের কাজটাতে। সো শুরুর দিকে আমি এত প্রেশারাইজড কোনো টপিকে যাচ্ছি না, আমরা মূলত একটা এরিয়াকে সিলেকশন করে এডিটিংটা পারতেছি কিনা সেটাই আসে টপিকে। ঠিক আছে, 7 মিনিটসের মতো বাকি। আমি ইনশাল্লাহ হয়তো সামনে গুগল মিটের প্রো ভার্সনটা নিয়ে নিব, তখন আর টাইম নিয়ে খুব বেশি এত হ্যাসেল ফেস করতে হবে না যে এতক্ষণ হইলো কি হলো না, ক্লাস কেটে যাচ্ছে, একটা ইস্যু থাকে, সো এটার আর হবে না। দেন হচ্ছে আমাদের সিঙ্গেল রো মার্কি টুল। সিঙ্গেল রো মার্কি টুলটা হচ্ছে আমি যখন এটাকে সিলেকশন করে জাস্ট এভাবে একটা টান দিব, দেখবেন একটা ওয়াইড বরাবর একটা মার্ক হয়ে আছে। এইটা আসলে আপনি কি সিলেক্ট করছেন, আপনি হয়তো ভাবতে পারেন ছবিটাকে কি দুই ভাগে, উপরের এক ভাগ নিচে আর এক ভাগ মুভ টুল দিয়ে করলে কি সেটা হবে না। ও কিন্তু নর্মালি খালি চোখে দেখা যাচ্ছে না ও কি সিলেক্ট করছে, বাট যদি আমরা জুম করি খেয়াল করলে দেখবেন এতটুকু একটা পোর্শন সে সিলেক্ট করে রাখছে। পিক্সেল কিন্তু এখানে আমি যদি অরিজিনাল ছবিটার দিকে একটু নিয়ে যাই, এই যে দেখেন প্রত্যেকটা পিক্সেলকে সে আলাদা করে সিলেকশন করছে, অ্যান্ড ওইটাই আমি আলাদা করে সরাই নিয়ে আনতে পারতেছি। এটা খুব বেশি মেজর টুল না, বাট চাইলে কেউ করতে চাইলেও করতে পারেন, ইউজ করে দেখতে পারেন, বাট প্রফেশনাল সাইটে এইটার ইউজ টোটালি জিরো। ঠিক আছে, অ্যান্ড যেটা আপনি মার্কি যেটা ছিল কোনটা, সিঙ্গেল রো মার্কি টুল, তার অপোজিটটাই হচ্ছে সিঙ্গেল কলাম মার্কি টুল। সেম প্রসেস, কলাম ওয়াইজ একই কাজ, জাস্ট মুভ টুলটা দিয়ে আপনি এটার পিক্সেলটাকে আলাদা করে সরায় ফেলতে পারতেছেন। এইটাই হচ্ছে ওর মূল কাজটা। ঠিক আছে, হ্যাঁ, এটা দিয়ে অনেকে কিছু টুকটাক ট্রিকি ডিজাইন করে থাকে, যেমন অনেক সময় দেখবেন এই যে এরকম একটা লাইন কাট আউট বেস ডিজাইন অনেকে করে, তো তারা বেশি ঝামেলা না করে জাস্ট একটা দুইটা লাইন দিয়ে জিনিসটাকে কেটে দিচ্ছে, একটা গ্রাফের ফরম্যাটের মতো, একটা গাইডলাইনের মতো, এরকম অনেকে ডিজাইন অ্যাপ্লাই করে থাকে। ওকে, তো নেক্সটে আমাদের থাকবে সিলেকশনের আরও 3টা টুল। নেক্সট ক্লাসে আমরা আগামীকালকে ল্যাসো টুল থেকে শুরু করব, আমাদের টোটাল সিলেকশন টুল থেকে শুরু করে যাবতীয় ক্লাসের প্রতিটা টপিক একদম সিরিয়াল ওয়াইজই যাবে। আপনাদেরকে আমি এই টপিকের চার্টটা অ্যাজ এ পিডিএফ দিয়ে রাখবো, আপনাদের দায়িত্ব আমি টপিক ওয়াইজ আগাচ্ছি কি না, সব কিছু বুঝাচ্ছি কি না, আপনারা নিজেরা সেটা জাজ করে আমাকে জানাবেন। কোনো কিছু মিসিং থাকলে আমি ইনস্ট্যান্ট সেটা ব্যাকআপ করায় দিব। ঠিক আছে, হয়তো ব্রিফে অনেক কথা বলে ফেলছি, আর টুকিটাকি কিছু বেসিক কাজের আজকে জার্নিটা শুরু করলাম। 10টা ক্লাস, হোপফুলি আপনারা এখানে যে কজনই আছেন, আরও 2জন আসতে পারেনি অসুস্থতার কারণে বা কোনো ইস্যুর কারণে, তাদের সাথেও হোপফুলি দেখা হবে। সো আমি চাচ্ছি আপনাদের সাথে জার্নিটা যাতে সুন্দরভাবে যাক। ফ্রি এনরোলমেন্ট কোর্স, কোনো প্রেশার নেই, কিছু নাই, রিল্যাক্সে করবেন। নিজেদের যদি মনে হয় এই স্কিলটা ডেভেলপ করে আসলে কিছু করা যেতে পারে তাহলে খুবই ভালো। আমি ওইটাই চাই, আসলে পারপাসটা আসলে মেইন ফ্যাক্ট, যে আপনারা আসলে কি শিখে এটাকে ইউটিলাইজ করতে পারতেছেন কিনা, ওইটাই আমার সাকসেস। আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন। আমি যদি মনে হয় আরও কোনো সাজেশন যে আপনি ক্লাসটা এইভাবে করালে ভালো হতো বা এরকম মডিউল ফলো করলে ভালো হতো, আপনারা আপনাদের সাজেশন দিবেন। আমি আমার সাধ্য অনুযায়ী সম্পূর্ণ চেষ্টা করব আপনাদেরকে ওই কোয়ালিটি দিয়ে ক্লাসগুলো করানোর। সো আজকে এই পর্যন্তই। ক্লাস রেকর্ডিং
সবাইকে আমি আগে কমিউনিটি গ্রুপে ইনভাইটেশন দিচ্ছি এক এক করে, আর ক্লাস রেকর্ডিংগুলো আপনাদেরকে আমি আপাতত ইনবক্সে দিয়ে দিচ্ছি, দেন কমিউনিটি গ্রুপেও আমি আপলোড করে দিচ্ছি ইউটিউবে আপলোড হওয়ার পরপরই। ঠিক আছে, আগামীকালকে ক্লাস হবে আমাদের রাত 9টার সময় শার্প, কোনো ডিলে হবে না। দেখা হচ্ছে আগামীকালকে। আসসালামু আলাইকুম সবাইকে। কিছু